আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, এর আগে আমরা তোমাদেরকে উদ্ভিদ বিজ্ঞান অষ্টম অধ্যায় টিস্যু ও টিস্যুতন্ত্রে টিস্যু কাকে বলে, ভাজক ও স্থায়ী টিস্যু বৈশিষ্ট্য, ভাজক টিস্যু শ্রেণী বিভাগ, বিভিন্ন প্রকারের টিস্যুতন্ত্র এবং সবশেষে আমরা ভাস্কুলার বান্ডালের বর্ণনা পড়িয়েছিলাম। আজকে আমরা একবীজপত্রী উদ্ভিদ মূলের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো পড়াবো। তবে মনে রাখবে, এই যে টপিকটা এটি তোমাদের প্র্যাকটিক্যালও রয়েছে, সুতরাং মনোযোগ দিয়ে শুনলে এই চিত্রটি যখন তোমরা প্র্যাকটিক্যাল খাতায় আঁকবে তখন শুদ্ধভাবে আঁকা সম্ভব হবে। আরেকটা বিষয় বলে রাখি, আমাদের পড়ানোর সময় আমরা খেয়াল করেছিলাম যে টিস্যুতন্ত্র হলো তিন রকম। কি কি? এপিডার্মাল টিস্যুতন্ত্র, ভিত্তি বা গ্রাউন্ড টিস্যুতন্ত্র এবং সবার শেষে ভাস্কুলার বা পরিবহন টিস্যুতন্ত্র। এই তিনটি টিস্যুতন্ত্র সেটি মূল হোক কিংবা কাণ্ড হোক, যাই হোক না কেন, তার মধ্যে এই তিন ধরনের টিস্যু অবশ্যই থাকবে। এপিডার্মাল বা যে টিস্যুটি বহিরাবরণ গঠন করবে সেটি থাকবে, গ্রাউন্ড বা ভিত্তি টিস্যুগুলো থাকবে, প্লাস ভাস্কুলার টিস্যু মানে জাইলেম ফ্লোয়েম থাকবে। আমরা যখন এর বর্ণনাটি পড়াবো তখন আমরা সেই অংশগুলো একটু ফলো করার চেষ্টা করব। যদি আমরা এইভাবে ভাবি, পুরো একবীজপত্রী উদ্ভিদের মূলের প্রস্থচ্ছেদ, খেয়াল করো, যখন তুমি একবীজপত্রী উদ্ভিদের মূলের প্রস্থচ্ছেদ করবে তখন সেটা কিন্তু রিং আকৃতির হবে। বাট আমরা এখানে পুরো অংশটি আঁকিনি, আমরা একটি অংশ এঁকেছি ভাস্কুলার বান্ডল সহ। আগে আমরা অংশগুলোর নাম বলি, তারপরে আমরা অংশগুলোকে ক্লাসিফাই করব। দেখো, সবচেয়ে উপরে রয়েছে মূল রোম, দেখতেই পাচ্ছ এক কোষ, এবং মনে পড়ে কিনা দেখো, মূল রোম, দেখো এর পরে যে অংশটি রয়েছে এটি হচ্ছে মূল ত্বক। আর আমরা জানি যখন এই মূল ত্বকটি কাণ্ডের ক্ষেত্রে থাকে তখন তাকে বলা হয় এপিব্লেমা, আর যখন এটি থাকে কাণ্ডের মধ্যে থাকলে বলা হয় এপিডার্ম, আর মূলের মধ্যে থাকলে বলা হয় এপিব্লেমা। সুতরাং মূলের এই মূল ত্বকটিকে আমরা বলি এপিব্লেমা, আর যখন এই ত্বকটি কাণ্ডে থাকবে তখন বলবো এপিডার্ম। তাহলে খেয়াল করো, আমরা এভাবে ভাবি, এই যে মূল রোম এবং মূল ত্বক, নাম থেকেই বোঝা যাচ্ছে এরা হচ্ছে এপিডার্মাল টিস্যুতন্ত্রের অংশ। খেয়াল করে, এটা কি? এপিডার্মাল টিস্যুতন্ত্রের অংশ। তাহলে আমরা এই জিনিসটা পড়েছিলাম, মূলের বাইরে থাকতে পারে রোম, মূলের ক্ষেত্রে মূল ত্বকের বাইরে থাকে রোম, আর মূলের ক্ষেত্রে সে রোমটি হয় এককোষী। আর আমরা এটাও পড়েছিলাম এপিডার্মাল টিস্যুতন্ত্র যেটি, সেক্ষেত্রে ত্বকের বাইরে কিছু উপাঙ্গ থাকে, তার মধ্যে রোম ছিল, তার মধ্যে ছিল পত্ররন্ধ্র, এছাড়াও ছিল পানিপত্ররন্ধ্র। যদিও পানিপত্ররন্ধ্র থাকে কোথায়? পাতার মধ্যে, এবং পত্ররন্ধ্র থাকে পাতার মধ্যে। আচ্ছা, এবার আসছি, দেখো তাহলে মূল ত্বক, এর মধ্যে রয়েছে মূল রোম যেটি মূলত হচ্ছে এপিডার্মাল টিস্যুতন্ত্র অন্তর্ভুক্ত। এবার খেয়াল করে দেখো, এরপরে ছিল গ্রাউন্ড টিস্যুতন্ত্র। তাহলে আমরা বুঝতে পারছি গ্রাউন্ড টিস্যুতন্ত্র ছাড়াও যে উপাদানটি ছিল সেটা ভাস্কুলার টিস্যুতন্ত্র। আমরা জানি ফ্লোয়েম এবং জাইলেম, আর আমরা জানি এখানে জাইলেমটি দুই প্রকার। খেয়াল করে, একটি হলো মেটাজাইলেম, একটি প্রোটোজাইলেম। ফ্লোয়েম, জাইলেম এই দুটি মিলে হয় ভাস্কুলার টিস্যু, যেটা আমরা গত ক্লাসে জানি। সুতরাং এই লাল দাগ দেওয়া যে অংশটি সেটি হচ্ছে এপিডার্মাল টিস্যুতন্ত্রের অংশ, সবুজ যে অংশটি এগুলো হচ্ছে ভাস্কুলার টিস্যুতন্ত্রের অংশ। তার মানে খেয়াল করো, তাহলে বাকি রইল আরেকটি গ্রাউন্ড বা ভিত্তি টিস্যুতন্ত্র অংশ। খেয়াল করো, তাহলে কি হবে? কয়েকটি উপাদান, আমরা এটাকে নীল কালি দিয়ে দেখাচ্ছি। দেখো, এই কর্টেক্স, অন্তত্বক, পেরিসাইকেল, মজ্জা রশ্মি, মজ্জা। খেয়াল করো, তাহলে কর্টেক্স,
অন্ততক, পেরিসাইকেল, মজ্জারশ্মি, মজ্জা, নীল দাগ দেওয়া যে অংশগুলো আছে এই সবগুলোই হচ্ছে ভিত্তি টিস্যুতন্ত্রের অংশ। আবার বলছি, মূল হোক কিংবা কাণ্ড হোক, যাই হোক না কেন, তার মধ্যে এপিডার্মাল, ভিত্তি এবং ভাস্কুলার তিন ধরনের টিস্যুতন্ত্রই থাকবে। এখানে দেখো মূল ত্বক এবং মূল রোমটি হচ্ছে এপিডার্মাল টিস্যুতন্ত্রের অংশ, লাল অংশটি। ফ্লোয়েম, প্রোটোজাইলেম, মেটাজাইলেম, অর্থাৎ ফ্লোয়েম এবং জাইলেম হচ্ছে ভাস্কুলার টিস্যুর অংশ। কর্টেক্স, অন্ততক, পেরিসাইকেল, মজ্জারশ্মি এবং মজ্জা এটি হচ্ছে ভিত্তি টিস্যুতন্ত্রের অংশ। তাহলে আমরা তিনটি পেয়ে গেলাম। এখন দেখো, যদি আমরা একবীজপত্রী উদ্ভিদের মূলের কথা চিন্তা করি, তাহলে এই পুরো মূলটাকে আমরা দুটি অঞ্চলে ভাগ করতে পারি যখন এই প্রস্থচ্ছেদটি করব। একটি একটি করে বলি। দেখো, প্রথমে বলা হয়, দেখো একেবারে মূল রোম, মূল ত্বক, কর্টেক্স, অন্ততক, এই পর্যন্ত যে অংশটি একে বলি আমরা বহিঃস্থলীয় অঞ্চল। আর দেখো, বাকি যে অংশটি পেরিসাইকেল থেকে শুরু করে একেবারে মজ্জা পর্যন্ত, পেরিসাইকেল থেকে মজ্জা পর্যন্ত অঞ্চলটিকে বলা হয় অন্তঃস্থলীয় অঞ্চল। এখন দেখো, এই জন্য অঞ্চল ভেদে, অংশ বা অবস্থান ভেদে, কিন্তু এটি এপিডার্মাল, গ্রাউন্ড বা কি ভাস্কুলার এটি না। দেখো, এর মধ্যে অন্তঃস্থলীর মধ্যে খেয়াল করো, কিছু গ্রাউন্ড টিস্যুর অংশ রয়েছে, আবার কিছু ভাস্কুলার টিস্যু অংশ রয়েছে। আর বহিঃস্থলীয় অঞ্চলে কিছু এপিডার্মাল টিস্যুতত্ত্ব অংশ রয়েছে, আবার কিছু দেখো গ্রাউন্ড টিস্যুতত্ত্ব অংশ রয়েছে। সুতরাং আমরা এই যে ভাগটি করেছি, এই ভাগটি করেছি তাদের অংশের বা অঞ্চলের ভিত্তিতে, অর্থাৎ দুটি অংশে ভাগ করা যায়। একটি হচ্ছে বহিঃস্থলীয় অঞ্চল, একটি হচ্ছে অন্তঃস্থলীয় অঞ্চল, আর এটি হচ্ছে একটি একবীজপত্রী উদ্ভিদের মূলের প্রস্থচ্ছেদের আংশিক একটি অংশ। তাহলে আমরা যদি এভাবে লেখা শুরু করি, প্রথমে এক্সামে কি লিখব? একবীজপত্রী উদ্ভিদের মূলকে দুটি অংশে ভাগ করা যায়, বহিঃস্থলীয় অঞ্চল এবং অন্তঃস্থলীয় অঞ্চল। এবার প্রশ্ন আসছে, তাহলে আসলে স্টিলিটা কি? স্টিলি কি? তখন বলছে, দেখো সহজ সংজ্ঞা একেবারে, পেরিসাইকেল থেকে শুরু করে একেবারে কেন্দ্র মানে মজ্জা পর্যন্ত যে অংশটি, পেরিসাইকেল থেকে শুরু করে একদম মজ্জা পর্যন্ত, পেরিসাইকেল থেকে শুরু করে মজ্জা পর্যন্ত যে অংশটি, এই অংশটিকেই বলা হয় পেরিসাইকেল থেকে মজ্জা। দেখো, এই পুরো অংশটিকেই বলা হয় স্টিলি। তার মানে কি? তাহলে যারা এই পেরিসাইকেলের ভেতরে থাকবে তারা হবে উইথ পেরিসাইকেল, ওরা হবে অন্তঃস্থলীয় অঞ্চলের অন্তর্ভুক্ত। আর যারাই চলে যাবে পেরিসাইকেলের বাইরে, মানে কি অন্তঃত্বক থেকে একদম মূল রোম, দেখো অন্তঃত্বক থেকে একেবারে মূল রোম পর্যন্ত, তারাই থাকবে বহিঃস্থলীয় অঞ্চলের অন্তর্ভুক্ত। তাহলে যদি প্রশ্ন করা হয় একবীজপত্রী বা মূলের বহিঃস্থলীয় অংশ কোনটি, আগে আমরা বলি কি কি? মূল রোম, মূল ত্বক বা এপিব্লেমা, কর্টেক্স এবং অন্তঃত্বক। তবে আবার এই কর্টেক্স কে সাধারণ কর্টেক্স বা জেনারেল কর্টেক্স বলা হয়, বা বলা হয় সাধারণ বহিমজ্জা। কর্টেক্স বা বলা হয় সাধারণ বহিমজ্জা। তাহলে একটি একটি করে আসছে। প্রথমে দেখো, অন্তঃস্থলীয় অঞ্চলকে আমরা মূলত তিনটি অংশ দেখতে পাই। কি কি? এক, মূল ত্বক, কর্টেক্স বা সাধারণ বহিমজ্জা, এবং অন্তঃত্বক। আবার
কেউ কেউ এভাবে লেখে অন্তঃস্থলীয় অঞ্চলের দুটি ভাগ, মূল ত্বক এবং কর্টেক্স। আবার কর্টেক্সের দুটি ভাগ, একটি হলো জেনারেল কর্টেক্স বা সাধারণ বহির্মজ্জা, আর একটি অন্তঃত্বক। যেটাই লেখো, যদি তুমি লেখো তিনটি অংশ, কি কি, মূল ত্বক, কর্টেক্স এবং অন্তঃত্বক, তাও চলবে। যদি এভাবে লিখো এই দুটি অংশ, মূল ত্বক এবং কর্টেক্স। আবার কর্টেক্সকে দুই ভাগে ভাগ করা যায়, জেনারেল কর্টেক্স বা সাধারণ বহির্মজ্জা এবং অন্তঃত্বক, তাতেও চলবে। সুতরাং এই জায়গায় কোনো বিতর্ক নেই। বাট মূল রোম কিন্তু বহিঃস্থলীয় অংশ নয়। খেয়াল করো কেন বলতেছি, কারণ মূল রোম আসলে মূল ত্বক থেকে উদ্গত হয়। সুতরাং তুমি এভাবে বলবে না মূল রোম মূল ত্বক, না, মূল ত্বক, কর্টেক্স, অন্তঃত্বক। কারণ মূল রোমটি মূল ত্বক থেকে উৎপন্ন হয়, সুতরাং এটি আলাদা করে বলার দরকার নেই, কারণ এটি শুধুই মূল ত্বকের কোষ থেকে উদ্গত একটি অংশ। তাহলে আবার আসছি আমরা, যদি আমরা ভাবি তাহলে কি পেলাম, প্রথমে মূল ত্বক, তাহলে এভাবে বলতে পারি মূল ত্বকটা, ইহা এক সারি প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। মূল ত্বক, ইহা এক সারি প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। এক্ষেত্রে মূল ত্বকের কিছু কিছু কোষ থেকে এককোষী মূল রোম সৃষ্টি হয়। মূল ত্বকের কিছু কিছু কোষ থেকে এককোষী মূল রোম সৃষ্টি হয়। সুতরাং যদি বলা হয় একবীজপত্রী উদ্ভিদ মূলের শনাক্তকারী বৈশিষ্ট্য লিখো বা প্রস্তুচ্ছেদের শনাক্তকারী বৈশিষ্ট্য লিখো, আমরা একটা উত্তর পেয়ে গেলাম। সেটি হচ্ছে এদের এককোষী, প্রথম ক্যারেক্টার, এদের এককোষী মূল রোম থাকে। এই কোশ্চেনে যে প্রশ্নটি হচ্ছে একবীজপত্রী, দুটি প্রশ্ন হতে পারে। একটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ মূলের প্রস্থচ্ছেদের চিহ্নিত চিত্র আঁকো। খেয়াল করো প্রশ্ন দুটি, এক হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের প্রস্থচ্ছেদের চিহ্নিত চিত্র আঁকো একটা, আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে আসতে পারে উদ্দীপক দিয়ে, যে সে উত্তরটা হচ্ছে এভাবে হবে, একবীজপত্রী উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য লিখতে হবে। সুতরাং এই দুটি প্রশ্ন, একটি হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের মূলের প্রস্থচ্ছেদের চিহ্নিত চিত্র, আরেকটি হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ মূলের শনাক্তকারী বৈশিষ্ট্য। তাহলে আমরা প্রথম ক্যারেক্টার পেয়ে গেলাম, এদের মূল রোম এককোষী। এখন দেখো একটা শব্দ বলে রাখি, আগামীকালকে আবার বলবো ইনশাআল্লাহ, নেক্সট ক্লাস যখন আমরা পড়াবো কাণ্ডের গঠনটা। দেখো কাণ্ড যদি হতো এটি, তাহলে যদি এটা হয় কাণ্ডের কোষ, খেয়াল করো ভালো করে, দেখো কি হয়, কাণ্ডের যদি এপিডার্ম হয়, দেখো তার বাইরের আবরণটি একটু পুরু, দেখো বাইরের আবরণটি একটি পুরু, এবং এই পুরু আবরণটিকে বলা হয়, এটি হলো মূল ত্বকের কোষ, ঠিক আছে, সরি কাণ্ড, এটি হলো কাণ্ড ত্বকের কোষ, এটি মূল ত্বকের কাণ্ড ত্বকে, এটা এপিডার্ম, ঠিক আছে। বাট দেখো বাইরে যে আবরণটি পুরু, এটাকে বলা হয় কিউটিকল, এটি কাণ্ডে থাকবে, কাণ্ডে, বাট এই কিউটিকলটি মূলে নেই। তাহলে আমরা যদিও আগামী ক্লাসে বলতাম, তাও এটা বলে রাখি এখানে, তার প্রথম ক্যারেক্টার ছিল এদের মূল রোম এককোষী, সেকেন্ড হচ্ছে এদের মূল ত্বকে বাইরে বা এপিব্লেমাতে কিউটিকল নামক কোনো আবরণ নেই, সেকেন্ড ক্যারেক্টার গেল। এবার আসছি, তাহলে আমরা চলে গেলাম আমাদের মূল ত্বক। এবার খেয়াল করো কর্টেক্স, দেখো কর্টেক্স দেখো অনেকগুলো বা অনেক সারি কোষ নিয়ে গঠিত, এবং মনে রাখবে মূলের মধ্যে মূলত প্যারেনকাইমা কোষই দেখা যায়, মাঝে মাঝে খুব সামান্য ক্ষেত্রে কিছু কোলেনকাইমা কোষ থাকতে পারে, বাট নরমালি মূলের মধ্যে প্রায় সব কোষই হচ্ছে প্যারেনকাইমা জাতীয়। সুতরাং কর্টেক্স বা সাধারণ বহির্মজ্জা বা বলতে পারো জেনারেল কর্টেক্স কি, বহু সারি প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। তবে মনে রাখবে যদি এটি হয় জলজ উদ্ভিদ, তাহলে এখানে কিছু বায়ুকুঠুরি থাকতে পারে, যাদেরকে আমরা অ্যারেনকাইমা বলি। সুতরাং কি বলছি, কর্টেক্স এটি কোত্থেকে, মূল ত্বকের নিচ থেকে, দেখো অন্তঃত্বক, এটা মূল ত্বক, এটা অন্তঃত্বক, মূল ত্বকের নিচ থেকে অন্তঃত্বক পর্যন্ত বিস্তৃত বহুসারি প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। তাহলে আমরা সেকেন্ড ক্যারেক্টার পেয়ে, থার্ড ক্যারেক্টার পেয়ে গেলাম মূল অন্তঃগঠনে। এদের কর্টেক্সটি
বহুসারী প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত, বা এভাবে বলতে পারে এদের কর্টেক্সটি বিস্তৃত এবং তা প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। 3 নম্বর ক্যারেক্টার গেল। এবার আসো অন্ততক। তাহলে অন্ততক হচ্ছে, খেয়াল করো, এটা এক স্তর বিশিষ্ট প্যারেনকাইমা, লাল যে অংশ থাকবে, লাল যেটি, এটি এক স্তর বিশিষ্ট প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। তবে খেয়াল করো, যেখানে দুটি কোষের সংযোগ, এখানে খেয়াল করো এই স্তরটা একটু পুরু, খেয়াল করছো? বলা হয় এটা হচ্ছে পুরু হয়ে যাবে এই অংশটিকে, এই যে আমরা গোল করলাম, এটিকে বলা হয় কাসপেরিয়ান স্ট্রিপ। অর্থাৎ যেখানে মূলের অন্ততকে দুটি কোষ একসাথে হয়, সেখানে লিগনিন জাতীয় বা কিছু সঞ্চয় ক্ষরণকারী উপাদান জমা হয়, এটি পুরু স্তর তৈরি করে, একে বলে কাসপেরিয়ান স্ট্রিপ বা কাসপেরিয়ান ফিতা, যার কারণে পানি মূল রোম দিয়ে প্রবেশ করে এ পর্যন্ত কোষ দিয়ে কোষও আসতে পারে, আবার এই গহ্বর দিয়ে আন্তঃকোষীয় ফাঁক দিয়েও আসতে পারে, কিন্তু অন্ততকে কোনো সেই গ্যাপটা নাই। তাই অন্ততকে আসার সঙ্গে সঙ্গে, এখানে আসার সঙ্গে সঙ্গে সে আর কোনো গ্যাপ দিয়ে ঢুকতে পারছে না, তাকে কোষের ভিতরে প্রবেশ করতে হয়। অর্থাৎ এ পর্যন্ত পানি কোষ দিয়েও আসতে পারবে, দেখো কোষ দিয়েও আসতে পারবে, আবার দেখো এই যে গ্যাপ গুলো আছে কোষের মাঝখানে গ্যাপ বা ফাঁকা স্থানে কিন্তু আসতে পারবে, কিন্তু দেখো এখানে কিন্তু কোনো গ্যাপ নাই, ফলে এখানে আসার পরে পানিকে কোষের ভেতরে প্রবেশ করতেই হবে মাস্ট। এখানে কোনো আন্তঃকোষীয় ফাঁকা স্থান যেহেতু নেই, এজন্য কোষের ভেতরে প্রবেশ করতে হয়। তাহলে আমরা কি বলবো, অন্তত একসারি প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত, আর কোষগুলোর সংযোগ স্থলটি পুরু, যাকে আমরা কি বলি কাসপেরিয়ান স্ট্রিপ। তাহলে আবার পেলাম নেক্সট ক্যারেক্টার অন্ততক একসারি। 4 নম্বর ক্যারেক্টার অন্ততক একসারি প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত এবং অন্ততকের কোষগুলোর সংযোগ স্থলে কাসপেরিয়ান স্ট্রিপ দেখা যায়। তাহলে খেয়াল করো, মূলত্বক যার মধ্যে রয়েছে মূলরোম, কর্টেক্স অন্ততক পর্যন্ত চলে গেল, এবং এটি হচ্ছে আমরা জানি বহিঃস্থিলীয় অংশের অন্তর্ভুক্ত। এবার আসছি অন্তঃস্থিলীয় কি কি রয়েছে। প্রথমটা পেরিসাইকেল। দেখো তাহলে পেরিসাইকেল কি, দেখো কালো যেটা, এটা কালোটা হলো পেরিসাইকেল। এটাও একসারি প্যারেনকাইমা এবং সে পিপাকৃতির, পিপাকি না বললেও চলবে, প্যারেনকাইমা বললেও চলবে। তাহলে কি বলছি, পেরিসাইকেল একসারি, কালো অংশটি একসারি প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। খেয়াল করো এখান থেকে পর্যন্ত যতগুলো কোষে আসছে সবটাই ছিল প্যারেনকাইমা। তারপর আসছে দেখো পেরিসাইকেল। এবার ভাস্কুলার বান্ডল। দেখো এখানে মনে রাখবে ভাস্কুলার বান্ডলের মূল উপাদান হচ্ছে দুটি, কি কি, এক হলো জাইলেম, দুই হচ্ছে ফ্লোয়েম। আবার জাইলেম হয় দুই রকম, এটি দেখিয়ে দিই। কিছু জাইলেমের ভেসেল হচ্ছে গহ্বরটি বড়, দেখো বড় গহ্বর যুক্ত এই ভেসেল গুলোকে বলা হয় মেটাজাইলেম। অর্থাৎ যে ভেসেল গুলোর গহ্বরটি বড় তাদেরকে বলা হয় মেটাজাইলেম। আর মূলত আসলে জাইলেম আমরা ভেসেলটাই দেখি, যদি গহ্বরটি, আর ছোটগুলোকে বলা হয় প্রোটোজাইলেম। অর্থাৎ বড় গহ্বর যুক্ত ভেসেলকে বলা হয় মেটাজাইলেম, আর ছোট গহ্বর যুক্ত ভেসেলকে বলা হয় প্রোটোজাইলেম। তাহলে খেয়াল করো এখানে ভালো করে খেয়াল করো, এটা মূল, আর দেখো মেটাজাইলেম গুলো মাঝখানে, কেন আমরা এভাবে বলি, মতে মূল, মতে মেটা, মতে মাঝখানে, আর মতে মোটা। মোটা বলতে আসলে গহ্বরটি বড় বোঝায়। তার মানে কি, মূলের মধ্যে মেটাজাইলেম মাঝখানে। খেয়াল করো তাহলে এটা হলো মেটাজাইলেম, বড় বড় গুলো মেটাজাইলেম, আর ছোটগুলো কি প্রোটোজাইলেম। তাহলে এখানে মেটাজাইলেম থাকে কেন্দ্রে, কেন্দ্রে দেখো, আর ছোট গুলো হচ্ছে পরিধির দিকে বলে প্রোটোজাইলেম। অর্থাৎ মেটাজাইলেম কেন্দ্রে, প্রোটোজাইলেম পরিধির দিকে। যদি মেটাজাইলেম থাকে কেন্দ্রে, প্রোটোজাইলেম থাকে পরিধির দিকে, এই রকম ভাস্কুলার বান্ডলকে বলা হয় এক্সার্ক বা বহিস্থ প্রকৃতির জাইলেম। আবার বলছি, যদি মেটাজাইলেম থাকে কেন্দ্রে, প্রোটোজাইলেম থাকে পরিধির দিকে, মেটাজাইলেম থাকে কেন্দ্রে, প্রোটোজাইলেম থাকে পরিধির দিকে, তখন একে বলা হয় এক্সার্ক, এক্সার্ক বা বহিস্থ প্রকৃতির জাইলেম। আর এই এক্সার্ক বা বহিস্থ প্রকৃতির জাইলেম গুলো পাওয়া যায় মূলের মধ্যে। এবার খেয়াল করো যে লাল অংশটি রয়েছে সেগুলো হচ্ছে কি, ফ্লোয়েম। তার মানে হচ্ছে জাইলেম, ফ্লোয়েম। খেয়াল করো
এখানে জাইলেম এবং ফ্লোয়েম কিন্তু একই ব্যাসার্ধে, আমরা গত ক্লাসে বলেছিলাম মূলের ভাস্কুলার বান্ডলটি হচ্ছে অরীয়, অর্থাৎ জাইলেম ফ্লোয়েম গুলো একই ব্যাসার্ধে না থেকে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে। দেখো নীলটা হচ্ছে জাইলেম, লালটা ফ্লোয়েম, দেখো একই ব্যাসার্ধে নয়, এটা হলো পেরিসাইকেল, এটা কিন্তু ব্যাসার্ধ না। সুতরাং জাইলেম এবং ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম যেহেতু ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে অবস্থান করছে, সুতরাং এদের ভাস্কুলার বান্ডলটি হচ্ছে অরীয়। এর আগে ক্যারেক্টার পেয়েছিলাম আমরা মূলের মধ্যে মেটাজাইলেম কেন্দ্রে, প্রোটোজাইলেম পরিধির দিকে, অর্থাৎ এদের ভাস্কুলার বান্ডল একজাক বা বহিস্থ। আবার পেলাম জাইলেম ফ্লোয়েম যেহেতু আলাদা আলাদা আছে বা আলাদা আলাদা ব্যাসার্ধে রয়েছে, সুতরাং এদের ভাস্কুলার বান্ডল হচ্ছে অরীয়। মেটাজাইলেম কেন্দ্রে আর প্রোটোজাইলেম কোন দিকে রয়েছে? পরিধির দিকে। এখন দেখো নেক্সট ওয়ান, দেখো এই যে লাল এবং নীলটির মাঝখানে, ফ্লোয়েম এবং জাইলেমের মাঝখানে দেখো কিছু কোষ রয়েছে সবুজ কালারের, খেয়াল করো ভালো করে। এই সবুজ কালারের যে কোষগুলো রয়েছে, এই কোষগুলোকে বলা হয় মজ্জারশ্মি, অর্থাৎ আমি এটা ভিন্ন কালার করে দিচ্ছি, এই মাঝখানের এগুলো সুবিধা হবে বুঝতে। দেখো এই যে কোষগুলো সবুজ কালার, যেগুলো জাইলেম এবং ফ্লোয়েমকে আলাদা করে রেখেছে, এই কোষগুলোকে বলা হয় মজ্জারশ্মি। তার মানে হচ্ছে মজ্জারশ্মি কি? মজ্জারশ্মি হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে অবস্থিত প্যারেনকাইমা জাতীয় কোষ, যে কোষগুলো জাইলেম এবং ফ্লোয়েমকে পরস্পর থেকে আলাদা করে রাখে। আবার বলছি, জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে অবস্থিত প্যারেনকাইমা জাতীয় কোষ যারা জাইলেম এবং ফ্লোয়েমকে আলাদা করে রাখে, তাদেরকে বলা হয় মজ্জারশ্মি। আর সবার শেষে রয়েছে মজ্জা, একদম মাঝখানে কালো কোষগুলো, যেগুলো বড় এবং প্যারেনকাইমা একেবারে, এভাবে বলবো, মূলের একেবারে কেন্দ্রে অবস্থিত প্যারেনকাইমা জাতীয় বৃহদাকৃতির কোষগুলোকে বলা হয় মজ্জা। পার্থক্য আছে, দেখো মজ্জারশ্মি হচ্ছে জাইলেম ফ্লোয়েমের মাঝখানে এবং জাইলেম ফ্লোয়েমকে তারা আলাদা রাখে, এটা হলো মজ্জারশ্মি। আর মধ্যতে একেবারে মাঝখানে অবস্থিত প্যারেনকাইমা জাতীয় কোষ, তারা কিন্তু জাইলেম ফ্লোয়েমকে আলাদা রাখে না। সুতরাং যদি আমরা এখন সবগুলো দেখো, এখন অন্ততকের পর পেরিসাইকেল, ফ্লোয়েম, প্রোটোজাইলেম, মেটাজাইলেম, মজ্জারশ্মি এবং মজ্জা, এগুলো ছিল অন্তঃস্থলীয় অংশের অন্তর্ভুক্ত। আবার বলে দিচ্ছি, মূলত্বক, কর্টেক্স, অন্ততক হচ্ছে বহিঃস্থলীয় অঞ্চল অন্তর্ভুক্ত, পেরিসাইকেল, ফ্লোয়েম, প্রোটোজাইলেম, মেটাজাইলেম মানে জাইলেম ফ্লোয়েম, মজ্জারশ্মি এবং মজ্জা এটা হচ্ছে অন্তঃস্থলীয় অঞ্চলের অন্তর্ভুক্ত। শিক্ষার্থীরা, আমরা সবগুলো বৈশিষ্ট্য আরেকবার করে বলছি, যদি পরীক্ষায় আসে কিভাবে লিখব। আমরা একটা কথা এখনো বলিনি, একটু পরে বলছি। প্রথম বৈশিষ্ট্য, এদের মূল রোম এককোষী। 2 নাম্বার, এদের ত্বকে কোনো কিউটিকল আবরণ থাকে না। 3 নাম্বার, কর্টেক্সটা বিস্তৃত এবং প্যারেনকাইমা বা বহুসারী প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। অন্ততক প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত এবং কোষগুলোর সংযোগস্থলে কাসফেরিয়ান ফিতা বা কাসফেন স্ট্রিপ দেখা যায়। ভাস্কুলার বান্ডল হচ্ছে অরীয়, মেটাজাইলেম কেন্দ্রের দিকে, প্রোটোজাইলেম পরিধির দিকে। মেটাজাইলেম কেন্দ্রে, প্রোটোজাইলেম পরিধির দিকে, অর্থাৎ ভাস্কুলার বান্ডল হচ্ছে একজাক বা বহিস্থ প্রকৃতির। মজ্জা হচ্ছে মাঝখানে, এটা ক্যারেক্টারের মধ্যে না লিখলেও চলবে। এখন খেয়াল করো, এটা একবীজপত্রী উদ্ভিদের মূল। দেখো ভালো করে, এই যে বড় বড় গহ্বরগুলো দেখো, 1 2 3 4 5 6 7। আমরা দেখো তাহলে এক মানে যদি জাইলেমে একটা ফ্লোয়েমে একটা রয়েছে নিঃসন্দেহে। আমরা গতকালও বলেছিলাম বা গত ক্লাসও বলেছিলাম, যদি মূলের যে অরীয় ভাস্কুলার বান্ডল সেটি 6 বা 6 এর অধিক হয়, তখন হচ্ছে একবীজপত্রী, আর 2টি বা 4টি হলে দ্বিবীজপত্রী। সুতরাং এখানে ভাস্কুলার বান্ডল আমরা গণেছি 7টা, সুতরাং এটা একবীজপত্রী। তাহলে আমরা শেষ ক্যারেক্টার লিখব, এদের ভাস্কুলার বান্ডলের সংখ্যা 6 বা তার অধিক, 6 বা তার অধিক। সুতরাং যখন তোমরা, আগে সবগুলো ছিল মূলের বৈশিষ্ট্য, এটি হচ্ছে কাণ্ডের বৈশিষ্ট্য, সরি এটি হচ্ছে আগে সবগুলো ছিল মূলের বৈশিষ্ট্য, এটি হচ্ছে একবীজপত্রী মূলের বৈশিষ্ট্য। কোনটি? যেখানে আমরা এই কথা বলছি, এদের ভাস্কুলার বান্ডলের সংখ্যা 6 বা তার অধিক, এখানে 7টি দেখিয়েছি। সুতরাং যখন এক্সামে আসবে তখন তোমাকে অবশ্যই 6 এর অধিক বা 6টি দেখাতেই হবে। যদি এখানে তুমি সব ঠিক রাখো,
কিন্তু ভাস্কুলার বান্ডলের সংখ্যা 4টা বা 5টা দিয়ে দাও, তাহলে এটা কিন্তু একবীজপত্রী উদ্ভিদের মূল হবে না, এটা হয়ে যাবে দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল। সুতরাং তোমরা প্র্যাকটিক্যাল খাতা আঁকার সময় খেয়াল রাখবে, যখন আঁকবে যেন এই ভাস্কুলার বান্ডলের সংখ্যা অবশ্যই 6 বা তার চেয়ে বেশি হয়। সুতরাং আমরা এই একবীজপত্রী সবগুলো বৈশিষ্ট্য আরেকবার বলছি, এখন আমরা আসছি না দ্বিবীজপত্রীর মূলে এক। সোজা যা যা লিখবো এক্সামে এভাবে লিখবো, উদ্দীপক উল্লেখিত উপাদানটি একবীজপত্রী উদ্ভিদের মূল, নিচের বসিয়ে দেওয়া হলো। চিত্রটা আমরা আঁকতে পারছি, শিখলাম। প্রথম হচ্ছে এদের মূল রোম এককোষী। 2, মূল ত্বকের বাইরে কিউটিকুল আবরণ নেই। কর্টেক্স বিস্তৃত এবং তা প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। অন্ততক একসারি প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত এবং কোষগুলো সংযোগস্থলে কাসপেরিয়ান ফিতা বা স্ট্রিপ দেখা যায়, অর্থাৎ সংযোগস্থলটি পুরু। ভাস্কুলার বান্ডল ওরিও। মেটাজাইলেম কেন্দ্রের দিকে থাকে এবং প্রোটোজাইলেম থাকে পরিধির দিকে, অর্থাৎ এদের ভাস্কুলার বান্ডল একজাক। এদের ভাস্কুলার বান্ডলের সংখ্যা 6 বা তার অধিক। এইগুলো লিখলে, তবে একটা শব্দ আছে, এদের মজ্জাটা বিস্তৃত লিখতে পারো চাইলে, এদের মজ্জাটি বিস্তৃত। কারণ কি, যদি দ্বিবীজপত্রী তখন মজ্জাটা একেবারে ছোট হয়ে যায়, অর্থাৎ এবারে দিকে থাকে তখন মজ্জাটা একদম ছোট হয়ে যায়, এজন্য বলা হয় একবীজপত্রী উদ্ভিদের মূলের মজ্জাটি একটু বিস্তৃত বা বৃহৎ, বাট দ্বিবীজপত্রী মূল হলে একটু ছোট হয়। সুতরাং এই বৈশিষ্ট্যগুলো আমরা লিখলে এই কোশ্চেনে পুরো মার্কস পাবে ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, আশা করছি আমরা আজকে পড়ে বুঝতে পেরেছি। তোমরা যে কাজটা করবে, বাসায় এই চিত্রটি প্র্যাকটিস করবে এবং পাশাপাশি একবীজপত্রী উদ্ভিদের মূলের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি লিখে রাখবে, কারণ এটি পরীক্ষার জন্য যেমন ইম্পর্টেন্ট তথ্যতে ঠিক একইভাবে ব্যবহারিক খুব বেশি ইম্পর্টেন্ট এবং এটা আসে কনফার্ম। তো আজকে পর্যন্ত ভালো থেকো, আসসালামু আলাইকুম।